আসসালামু আলাইকুম। সবাইকে শুভরাত্রি এবং সবাইকে ঈদ মোবারক। আমরা ঈদের পরে আমাদের অনেকে সময় বের করে সময় দিচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুদীপ্ত কুমার দেবাইকে, যিনি তার শত ব্যস্ততার মাঝে আমাদেরকে একটি সেশন নেওয়ার জন্য আসছেন। তাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি যেহেতু সবাই ভাইকে চেনেন না, তো ভাইকে একটু পরিচয় করে দিচ্ছি। ভাই হচ্ছে আমাদের যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের 13-14 2013-14 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আমাদের বড় ভাই। বর্তমানে ভাই জনতা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা হিসেবে মানে আছেন। তো ভাইয়ের জার্নি, ভাইয়ের অভিজ্ঞতা এবং ভাইয়ের কাছ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ নিব। তো প্রথমেই ভাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা এই পর্যায়ে প্রথমে ভাইয়ের যে স্টুডেন্ট লাইফ থেকে, যে অনার্স এর পড়াশোনা থেকে শুরু করে, যে ভাইয়ের যে বর্তমানে একটা ভালো একটা সাকসেস পজিশনে আছে, জনতা ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা হিসেবে আছেন। তো ওই স্টুডেন্ট থেকে এই জার্নিটা যদি একটু সংক্ষেপে যদি একটু সবার সাথে একটু শেয়ার করতেন তাহলে একটু ভালো হতো। ওকে, ধন্যবাদ শিয়াব। আহ, এই যে এত সুন্দর একটা আয়োজন আসলে, যে কি বলবো, যে আমাদের বড় বড় ভার্সিটি থেকে যদি আমরা কম্পেয়ার করি, যে ওনাদের যে নেটওয়ার্কিংটা বা আমাদের যে ওনাদের যে সিস্টেম যে আমরা দেখি সাধারণত, যে ঢাকা ভার্সিটি বা বড় ভার্সিটি দেখি যেগুলো কি জব অনেক বেশি পাই, আমরা ভাবি যে অনেক অনেক ব্রিলিয়ান্ট তারা। কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু ওরকম না। যে আমরা যে এরকম লেভেল, আমাদের থেকে সেম লেভেলে ধরতে গেলে 19-20 হবে হয়তো। তো এটা হয় মূলত তাদের আসলে একটা কমিউনিকেশন বা নেটওয়ার্কের কারণে। তা আমরা যে শিয়া বা তোমাদের যে কয়েকটা ব্যাচ মিলে যে একটা আয়োজন করছো, এটার মাধ্যমে আসলে নেটওয়ার্ক অনেক বৃদ্ধি পাবে, এটা আমি মনে করি। প্লাস তোমাদের পরবর্তী যারা আসবে তাদের সবার জন্য ক্যারিয়ার ক্ষেত্রে আসলে একটা গুরুত্বপূর্ণ একটা হবে বলে আমার মনে হয় এটা। যাই হোক, এরকম একটা সুন্দর একটা আয়োজন করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাড আছে কতজন শিয়াব? ম্যাক্সিমাম কে অ্যাটেন্ড করছে? হ্যালো, শোনা যায়? জি ভাই, শোনা যাচ্ছে। পার্টিসিপেন্ট 28 জন শো করছে। তাহলে কি আমরা কন্টিনিউ করব? ভাই আমরা কন্টিনিউ শুরু করে দিই, যে বাকি যে একজন যদি জয়েন হয় তারা কন্টিনিউ করে নিবে ওইখান থেকে। ওকে। এখন আমাদের যে সেশনটা ছিল, যে আসলে ব্যাংক রিলেটেড জব, এটা নিয়ে। এখন এইটা শুরু করতে গেলে আমরা বলতে পারি যে আমাদের একাডেমিক লাইফের যে কিছু জিনিসগুলো, যেমন আমাদের ম্যানেজমেন্ট রিলেটেড কিছু আমরা পড়ছি মনে হয় ফাইনাল ইয়ারে, যারা ওরা পড়ছে বেশিরভাগই মনে হয়, তাই না? থার্ড ইয়ার ফাইনাল ইয়ারের যারা সাপ্লাই চেইন Right. ম্যানেজমেন্ট বা বিজনেস কমিউনিকেশন সেমিনার আছে, ইন্ডাস্ট্রিয়াল বিজনেস ম্যানেজমেন্ট। তো আমার মনে হয় যে বিশেষ করে ব্যাংক জবের ক্ষেত্রে যে সাবজেক্টিভ জ্ঞানও থাকা জরুরি, কারণ ভাইবা বোর্ডে কিন্তু ওই সাবজেক্ট রিলেটেড গুলো ওইটা ওনারা ধরে ওইটা, যে ওইখানে কারণ ব্যাংক জবের ক্ষেত্রে যখন ভাইবা বোর্ডে আমাদের মার্কশিটটা ওনাদের কাছে থাকে মূলত, কারণ মার্কশিটে যে সাবজেক্ট গুলো উল্লেখ থাকে, তো ওনারা ওইটা চেক করে যে আসলে সাবজেক্টিভ জ্ঞানটা কত দূর তার। তো আমার এইটাই যে তোমার জব, গভর্নমেন্ট জবে পড়াশোনা শুরু করতে পারে সবাই, কিন্তু ওই সাবজেক্টিভ নলেজটাও রাখা উচিত, কারণ এই ক্ষেত্রে ভাইভাও একটা বড় ফ্যাক্ট করে। এখন আমার ক্ষেত্রে বলতে গেলে আমি বলতে পারি যে ভার্সিটি লাইফে আমি আসলে গভর্নমেন্ট জব রিলেটেড পড়াশোনা করি নাই তেমন। আর আমাদের যেভাবে আসলে ক্লাস বা ল্যাবের মোটামুটি পড়াশোনার প্রেশার থাকে টুকটাক, এবার অনেকে টিউশনই থাকে, আমি টিউশনই করেছি আহ, মোটামুটি 4-5 বছর। তো ওই মূলত আমাদের ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে হয়তো ওই ওই, শুরু করার আসলে সুযোগটা আসে পুরোদমে। আর এর আগে হয় ওই পার্ট টাইম কোন রকম মাঝে পড়লাম পড়লাম না, এরকম একটা অবস্থা। সো আমাদের যখন শেষ করি, আমরা মূলত ইঞ্জিনিয়ারিং শেষ করি, তখনই আসলে এই সিদ্ধান্তটা নিতে হয় আমাদের। আর যারা আগে থেকে যে আহ, যে ডেডিকেটেড, যে আমি না আমার সাবজেক্ট রিলেটেড জব করব, তখন সে সেইটা ভাববে। কিন্তু গভর্নমেন্ট জব যদি কেউ, যে আমি
গভর্নমেন্ট জব করব। কোন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আমার তখন ডিসিশনটা নিতে হবে যে আমি আসলে কোন দিকে চেষ্টা করব, যে বিসিএস শুধু বিসিএস এর দিকে চেষ্টা করব নাকি ব্যাংকের দিকে চেষ্টা করব। এই ডিসিশনটা নিতে হবে আসলে। আহ, এখন এইটা এখানে এখানে যে অ্যাপ্লিক্যান্টস, এখানে পুরোটাই তার নিজের উপর। এইটা আসলে যে একটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। তো ব্যাংক জব যেটা যদি করতে চাই কেউ একজন, তা এখন জব সম্পর্কে আমার একটু জানা লাগবে যে আসলে এই জবটা কেমন, যে আমি একটা জব করব ভবিষ্যতে এই জিনিসটা, তো এই জবটা আসলে আমি কেমন স্যাটিসফ্যাকশন দিবে আমাকে। তো এই জিনিসটা আমাকে আসলে জানা দরকার, কারণ আমরা কিন্তু যারা স্টুডেন্ট ওই ব্যাপারটা জানি না ক্যারিয়ার সম্পর্কে। আমরা ওই যে শুনছি লোক মুখে যে এই জব ভালো, এরকম গ্রেড, এরকম এরকম কিছু, কিন্তু আসলে ওই জবটার রেসপন্সিবিলিটি কি, আসলে কি করা লাগে, এই জিনিসগুলা আগে থেকে জানা থাকলে আমার মনে হয় আরো সুবিধা হয়। তাইলে আর বারবার জব সুইচ করা বা ডিসিশন ইনডিসিশনের ক্ষেত্রেও ভুগতে হয় না। তো এইটা আমার ক্ষেত্রে আমার কাছে গুরুত্বপূর্ণ যে আমি আসলে ডিসিশনটা আমার নিতে হবে যে আমি আসলে এই জবটা করতে পারবো কিনা, বা আমি আসলে যে ওইভাবে কষ্ট করব কিনা, এরকম আসলে ডিসিশনটা। যে ব্যাংক জবের ক্ষেত্রে আমি শুরুতে যদি বলে থাকি যে আসলে যদি জব করতে চাই তা আমাকে অবশ্যই যে মেন্টালি প্রেসার নেওয়ার যে একটা কন্ডিশন আসবে, এটা আসলে ওইভাবে আমার ভেবে নিতে হবে যে আমি প্রেসার ফেস করতে হবে, এক্সট্রা আওয়ার্স মানে কাজ করা লাগবে। মোটামুটি আমার যে আহ, আসলে আমরা যে পিওর যে গভর্নমেন্ট জব বলতে বুঝি আসলে যে অবশ্যই অনেক রিল্যাক্স এরকম চিন্তা করলে আসলে ব্যাংক জব তার জন্য একটু কঠিন হয়ে যাবে কন্টিনিউ করা। এতে আরো মনে হয় ডিসঅ্যাপয়েন্টমেন্ট চলে আসতে পারে তার প্রতি। তো আমার চিন্তাটা আমি বলি যে আমি যখন ইঞ্জিনিয়ারিং শেষ করি তখন আহ, যে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ছেলেপেলে মোটামুটি এগুলো সবাই হয়তো ম্যাথ ইংলিশে অনেক স্ট্রং হয় ম্যাক্সিমামই। সো আমার মনে হয় এই এই দুইটা জিনিসে যে আমাদের যে ক্যাপাবিলিটি, এইটা এইটা নিয়ে কাজে লাগাইতে যদি আমরা পারি সঠিকভাবে তাহলে ব্যাংক জব পাওয়া অনেক ইজি। আমার এটা মনে হয়েছিল যে যেহেতু এই দুইটা সাবজেক্টই মূলত ব্যাংক জব পাবে কি পাবে না সেটাই ডিসাইড করে। সো আমার ওইটা মনে হয়েছিল যে দুইটা সাবজেক্টে আমার যতটুকু আমি ক্যাপাবল, আমার মনে হয় যে এই দিকে গেলে আমার হয়তো আমি বেশি সুবিধা করতে পারবো। কারণ অন্যান্য বিসিএস যে সেক্টর বলি সেখানে হ্যাঁ অবশ্যই বেসিক এর পাশাপাশি প্রচন্ড আসলে ধৈর্য, চেষ্টা, অনেক কিছুর প্রয়োজন। এখন আমার মনে হয় যে কেউ যদি দ্রুত একটা জব পেতে চায়, নবম বা দশম গ্রেডের একটা যে নবম গ্রেডের সিনিয়র অফিসার, আর দশম গ্রেড আছে অফিসার জেনারেল বা অফিসার ক্যাশ, তা আমি মনে করি দ্রুত সময় যদি কেউ পাইতে চায়, 6 মাস থেকে 1 বছর যদি কেউ শুধু ব্যাংকের জন্য পড়াশোনা করে, সঠিক গাইডলাইন মেনে সঠিক স্ট্র্যাটেজি ফলো করে, তাহলে আমার মনে হয় যে আহ, সে তার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমার ক্ষেত্রে এই আমার চিন্তা ভাবনাটাই ওরকম ছিল, যে আমার যদি আমি আমার ক্যাপাবিলিটি যদি কাজে লাগাইতে পারি যে সহজ পন্থায়, তাহলে আমি হয়তো আহ, এইদিকে সাকসেসফুল হইতে পারবো, আমার এরকমটা মনে হয়েছিল। তো সেই হিসাবে আহ, আমরা পড়াশোনা শুরু করি। আমরা ভার্সিটি থেকে বেরোই 2019-এ। এরপরে বেরোয় তখন কিছু অ্যাপ্লাই করি, অনেক বড় ভাই বা আশপাশে শুনি, তখন তো ওরকম আসলে ওই টাইমটা অতটা আসলে গভর্নমেন্ট ব্যাংক জব এর প্রতি আসলে আমাদের ডিপার্টমেন্টের বড় ভাইরা বা ওরকম খুব বেশি আসলে ছিল না তেমন একটা। ওই সময় অনেক আমাদের এক দুই সিনিয়র বড় ভাই হয়তো শুরু করছেন, মানে ওই টাইমটা আসলে মানে ওইরকম এক্সপিরিয়েন্স আমরা তেমন কেউ পাই নাই। এইটা হচ্ছে পরবর্তীতে অনেকেই আমার পরিচিত বা বড় ভাইরা অনেকে আসছেন এই সেক্টরে। সো ওই টাইমটা আসলে একটু ক্রিটিক্যাল ছিল যে আসলে কিভাবে কি শুরু করব কি না, একটা ইনডিসিশনে ভুগতেছিলাম। তারপরে আমাদের ওই সময় তো 2020-21-এ করোনার সময় পরীক্ষা আসলে স্থগিত হয়ে যায়, এরকম কিছু সমস্যা থাকে। তো এই টাইমটা আসলে মানসিক যে একটা কন্ডিশন একটু আসলে খারাপ থাকে যে আসলে জব পাচ্ছি না, কি হচ্ছে না হচ্ছে। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে গভর্নমেন্ট জব যদি আমরা চেষ্টা করতে চাই, তো অবশ্যই আমাদের ভিতর ধৈর্যটা রাখতে হবে, যে আমি 1 বছর চেষ্টা করলাম পারলাম না,
তখন আমি ছেড়ে দিলাম হাল। এখন এইটা হচ্ছে আমাদের ক্ষেত্রে আসলে ক্ষতিকর, যে ওইটা করে আরেক দিক চলে গেলাম, মানে মুড সুইং বারবার। এই জিনিসটা আসলে ক্ষতিকর। আমি যদি মনে করি যে আমি গভর্নমেন্ট ব্যাংক যে জব করব, তা ওইটাই আমি করব, আমি তার পিছনেই লেগে থাকবো। মানে আমার বারবার মুড সুইং এর কোনো ব্যাপারটা না, আমি চেয়েছি যে আমি ওই জবটা করব, ব্যাংক জব, ব্যাস। আমি এবার সেটার দিকে আমার যা করা দরকার সেটা করব, যে কোনো মূল্যে সেটা আমার করা লাগবে, এটা আমি মনে করছি। আহ, আর আমার যে স্ট্রং জোন এখানে উইক জোন এটাও তো আমার বোঝা লাগবে, যে আমি আসলে কোন সাবজেক্টে ভালো, কোন সাবজেক্টে আমার আরো ইফোর্ট দেওয়া লাগবে, বা কোন দিকে আমি দ্রুত ইমপ্রুভ করতে পারবো। এই সকল স্ট্র্যাটেজি আমার ফলো করতে হবে। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, কেউ ম্যাথে খুব ভালো পারে, কেউ ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং এ অনেক ভালো পারে। কেননা আহ, এখানে একটা সুবিধা কি, যে ব্যাংকের ক্ষেত্রে আমার ম্যাথ, ইংলিশ, বেসিক যে বাংলা ব্যাকরণ আর কম্পিউটার, মোটামুটি এই জিনিসগুলো আমাদের ম্যাক্সিমাম ছেলে পেলে ভালো পারে। মোটামুটি শুধু জাস্ট চর্চা করলে 100টা প্রশ্ন তো 60 আপ, 60 আপ হইলে মোটামুটি পিলি টেকা সম্ভব। 60 আপ আর কিছু কিছু প্রশ্ন, কম্পিউটার থেকে যা আসে, আর এর বাদ বাকি এখানে সাধারণ জ্ঞান কিছু বেসিক আসে, ইকোনমিক্স রিলেটেড বা ব্যাংক রিলেটেড রিসেন্ট কিছু টপিকস এই রিলেটেড কিছু প্রশ্ন আসে। তো আমার মনে হয় যে একটা ছেলে যদি প্রিলি প্রিপারেশন, প্রিলি ব্যাংকে তো আসলে টাইমও পাওয়া যায় না প্রিলি রিটেন, তো প্রিলি রিটেন কম্বাইন্ড প্রিপারেশন যদি কেউ 6 মাস থেকে 1 বছর নিতে পারে, সে আহ, আমার মনে হয় সে সফল হবে। আর ব্যাংকে পরীক্ষা আসলে পর্যায়ক্রমে হয়ে যায়, যেমন 2020 সাল ভিত্তিক পরীক্ষা যখন শুরু হবে, তখন সিনিয়র অফিসার, অফিসার জেনারেল, অফিসার ক্যাশ, তিনটা পরীক্ষা দেখা যাচ্ছে একটার পর একটা হয়েই যাচ্ছে। এরপরে আবার 2021 সাল ভিত্তিক, মানে এখানে একটা যে সুবিধা, যে আমি একটা বার যদি প্রিপারেশন কমপ্লিট করতে পারি, তাহলে দেখা যায় যে ওই এক প্রিপারেশন দিয়ে আমি পরবর্তী যতগুলো আমি পরীক্ষা দিচ্ছি ওই সবগুলো পরীক্ষা আমার কাজে লেগে যাচ্ছে। কারণ অল্প সময়ের ব্যবধানে একটা পর একটা পরীক্ষা হইতে থাকে। আমার কথায় যদি ধরি, আহ, আমি সর্বপ্রথম 2022 সালে কর্মসংস্থান ব্যাংকে জয়েন করি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল হিসাবে। আহ, আহ, ওইটা ফার্স্ট জব ছিল আমার। পরবর্তীতে আমি প্রাইমারিতেও জয়েন করছি কিছুদিন। তারপরে এরপরে পরবর্তীতে আমি সোনালী ব্যাংকের অফিসার জেনারেল হিসেবেও জব করছি কয়েক মাস। আর সর্বশেষ যেটাই আছি আহ, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হিসাবে। তো আমার ক্ষেত্রে হয়েছে কি, ওই যে একটা প্রিপারেশন একবার নিছি, এর পরবর্তীতে আমাকে আর শোনা যায়। হ্যাঁ একটু এন্টার করছি যে ভাই আমরা একটু যদি বোঝানো ভাবে যদি আগাইতে পারতাম যে মানে আপনি কিভাবে ওই যে প্রিপারেশন নিয়েছেন বা আমাদের যেহেতু আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন রিলেটেড পড়াশোনা করছি, তো হ্যাঁ, গভর্নমেন্ট ব্যাংকের জবের ক্ষেত্রে আমাদের মানে কি কি ইয়ে আছে মানে ক্ষেত্র আছে, বা ওইভাবে যদি আমরা একটু আগাইতে পারতাম তাহলে আমার মনে হয় অডিয়েন্সদের একটু বুঝতে একটু সুবিধা হতো যে আমাদের গভর্নমেন্ট কি কি ক্ষেত্র আছে ওইগুলো যদি একটু বলতেন প্রথমে, তারপর আমরা ও পরবর্তীতে যাব। আচ্ছা, এখন আমাদের যদি ক্ষেত্রটা বলি, আসলে আহ, আমাদের যে সাবজেক্ট ভিত্তিক যদি হিসাব করি আমি, তাইলে কিন্তু আমাদের সেক্টর, মানে ক্ষেত্রটা খুব কম পাবো আমরা। আমরা যেগুলাই আসলে পরীক্ষা দিছি, আমি আমি নিজে যেগুলো করছি, যে এন্টার করছি জেনারেল। ব্যাংক মানে গভর্নমেন্ট ব্যাংকের ক্ষেত্রে মানে আমরা কি কি মানে ক্ষেত্র আছে শুধু ব্যাংকের জন্য, মানে স্পেসিফিক ভাবে ব্যাংকের জন্য আমাদের কি কি অপরচুনিটি আছে, কোন কোন ব্যাংক বা কিভাবে মানে কি কি অপরচুনিটি আছে ওই জিনিসটা একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমি ওইটাই বলছি, আমি এখন বলছি। গভর্নমেন্ট ব্যাংকের ক্ষেত্রে পরীক্ষাগুলো সাধারণত ব্যাংকার সিলেকশন কমিটিটাই নিয়ে থাকে, ঠিক আছে? এখন ব্যাংকার সিলেকশন কমিটির মাধ্যমেই তো যতগুলো গভর্নমেন্ট ব্যাংক আছে, একটা পরীক্ষার মাধ্যমেই কিন্তু ওরা রিক্রুট দিয়ে থাকে। আর আমি গভর্নমেন্ট ব্যাংকের ক্ষেত্রে এইটাই স্ট্র্যাটেজি, যে আমার ব্যাংকার সিলেকশন কমিটি, ওনারাই সার্কুলার দেওয়ার পরে ওনারাই পরীক্ষা সবকিছু করে থাকে। এখন সবগুলো ব্যাংকই একসাথে 8টা 9টা বা 10টা যে কয়টা ব্যাংকই থাকুক, একটা পরীক্ষার মাধ্যমে আসলে সিনিয়র অফিসারের জন্য সব ব্যাংকের একটাই পরীক্ষা হয়, যেখানে সোনালী, জনতা, অগ্রণী সবগুলো ব্যাংকেই থাকে। অফিসার জেনারেলের ক্ষেত্রেও একই, বা অফিসার ক্যাশের ক্ষেত্রেও একই। সাধারণত এই তিনটা পরীক্ষায় সাধারণত হয়ে থাকে। যে কোনো একটা সাল বেসড ধরে, যে 20 সাল ভিত্তিক যে সার্কুলার হয়, তো 20 সাল ভিত্তিকে ওই সিনিয়র অফিসার, অফিসার জেনারেল, অফিসার ক্যাশ,
এইটা বাদে সাধারণত আর সার্কুলার হয় না আমাদের। তো আমরা শুধু জেনারেল সেক্টরে তো আবেদন করতে পারি আমরা, আর বাদ বাকি যেগুলো আইটি সেক্টর ওগুলো আমরা পারি না। তো আমাদের জন্য কিন্তু এই সার্কুলার শুধু। আর মাঝে মাঝে হয়তো জনতা ব্যাংকের যে আরসি পোস্ট বলে একটা সার্কুলার হয়, রুরাল ক্রেডিট অফিসার 10ম গ্রেডের, এই এই বাদে আর আমাদের বাংলাদেশ ব্যাংকের আছে। বাংলাদেশ ব্যাংকের ওই রকম 3টা হয়ে থাকে, বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অফিসার জেনারেল, আর বাংলাদেশ ব্যাংকের অফিসার ক্যাশ, এইগুলাই। ভাই যদি একটু সামনের দিকে আগাইতে যায়, যে আমরা যদি কেউ যদি ব্যাংকের প্রিপারেশন মানে ব্যাংক জবের জন্য প্রিপারেশন নিতে যাই, তো কিভাবে, যেহেতু আপনি হ্যাঁ। প্রিপারেশন নিয়ে মানে শেষ মানে কি যেন বলে অনার্স শেষ করার পরে মানে শুনলাম যে প্রিপারেশন নিয়েছেন, না আমাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যে আমরা কিভাবে প্রিপারেশন নিলে আমাদের জন্য সুবিধা হবে যদি আমাদের টার্গেট ব্যাংক জব হয়ে থাকে? ও, এখন যদি টার্গেট ব্যাংক জব হয়ে থাকে, তাহলে আমার মনে হবে যে অন্তত মানে অবসর সময়ে যে ইংলিশ ভার্সনের একটা ম্যাথ বই, সেটা সাইপুটস ম্যাথ হইতে পারে বা ব্যাংক রিটেন ম্যাথ হইতে পারে, প্রিভিয়াস ইয়ারের যেগুলো ইংলিশ ভার্সনের ম্যাথ গুলো আমরা কিছু প্র্যাকটিস করতে পারি। আর এর পাশাপাশি করতে পারি কি, আমরা একটু ফ্রি হ্যান্ড রাইটিং চেষ্টা করতে পারি। এখন ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য অনেকে পেপার পড়ে, যে ডেইলি স্টার বা যে কোনো ফিনান্সিয়াল এক্সপ্রেস, যে কোনো ইংলিশ নিউজ পেপার পড়ে। তো আমি পার্সোনালি আসলে পেপার পড়ি নাই কখনো ওইভাবে। ওই অনলাইনে কিছু আহ, যে টেলিস্টার বলো বা যে কোনো পেপার গুলো, অনলাইনে কিছু নিউজ দেখছি। আর আমি করতাম কি, ওই প্রতি মাসে একটা করে মাসিক সম্পাদকীয় বেরোয়, মাহির সম্পাদকীয় আছে বা মেন্স সম্পাদকীয় হয়, বের হই। এখন ওই বইটাতে মানে এই গত মাসে ঘটে যাওয়া যতগুলো গুরুত্বপূর্ণ ঘটনার ওর মোটামুটি আর্টিকেল থাকে, ইংলিশে থাকে, বাংলায় থাকে আর্টিকেল। তো আমি ওইগুলো পড়তাম। ওইগুলো পড়লে হয়তো কি যে আমার যে ফোকাস রাইটিং, ইংলিশে ফোকাস রাইটিং পড়ে একটা রিটেনে ব্যাংকে, ওইটার কাজে লেগে যায়। গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো পাই আমি, প্লাস ওখানে যে সেন্টেন্স স্ট্রাকচার গুলো ওইগুলো আমি পেয়ে যাই ওখান থেকে। এরপর বাংলা একটা যে ফোকাস পড়ে সেটা লেখা যায়। Plus, আহ, এখানে অনুবাদ মানে যে বাংলা টু ইংলিশ অনুবাদ বা ইংলিশ টু বাংলা অনুবাদ, দুইটা অনুবাদই পড়ে এখন রিটেনে। সো ওইটা পড়লে কি ওই অনুবাদের কাজটা হয়ে যায় একবারে। সো আমি স্পেসিফিকলি ওই যে ওইটাই প্রতি মাসে পড়তাম, যাতে আমার এক্সট্রা বই পড়া বা ডেইলি যে নিউজ পেপারের সবগুলো কেটে কেটে পড়া, ওইটা আমার করা লাগতো না মূলত। সো এই যে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে এইটা আমি চেষ্টা করছি সবসময়, আর আমার মনে হয় যে এটা বেশ আমাকে যথেষ্ট সাহায্য করছে। জি ভাই, thank you। এবার যদি আমরা যদি আসি যে এবার আমরা যদি প্রিপারেশন নিতে যাই, যেমন আমরা বিভিন্ন হ্যাঁ। জবের ক্ষেত্রে যে যে বিভিন্ন ধরনের এডিশনাল স্কিল লাগে, তো ব্যাংক জবের ক্ষেত্রে এমন কোনো এডিশনাল স্কিল প্রয়োজন হয় কিনা, বা বিভিন্ন কোনো সার্টিফিকেশনের প্রয়োজন বা ইন্টার্নশিপের কোনো প্রয়োজন, বা যদি ইন্টার্নশিপ নেয় মানে এর কোনো বেনিফিট আছে কিনা, এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করতেন। না না, গভর্নমেন্ট ব্যাংক জবের ক্ষেত্রে ওরকম কোনো ক্রাইটেরিয়া নাই। জাস্ট 4 বছরের অনার্স আছে, এই ক্রাইটেরিয়া, আর কোনো কিছুই লাগবে না। ভাই এইখানে কি ওই যে নেটওয়ার্কিং এর মানে আমরা তো এখন জানি যে জব সেক্টরে নেটওয়ার্কিং এর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, এই গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কি কোনো নেটওয়ার্কিং এর কোনো ভূমিকা আছে কিনা, বা এই ব্যাংক জবের ক্ষেত্রে নেটওয়ার্কিং এর ভূমিকাটা কি? না, এখন ব্যাংক জবের ক্ষেত্রে নেটওয়ার্কিং এর আসলে ওরকম কোনো ইন্টার নাই যে আমার যে এখানে আসলে যে জিনিসটা হচ্ছে যে পার্সন টু পার্সন এটা আসলে ওইভাবে হয়। হয়তো কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার এছাড়া আর কোনো কাজে আমার মনে হয় না লাগবে। যেমন আমার প্রাইভেট সেক্টরে যে জিনিসগুলো আসলে, এটা অনেক বেশি একটা বড় ফ্যাক্টর নেটওয়ার্কিং। কিন্তু গভর্নমেন্ট সেক্টরে আমার মনে হয় না যে এরকম কিছু আসলে, মানে এখানে সিস্টেমটা এরকম যে নিজে যে চেষ্টা করতেছে, পড়াশোনা করতেছে, তার জব হচ্ছে, এরকম ব্যাপারটা আসলে। আলাদা এক্সট্রা যে কোয়ালিফিকেশন বা কি এরকম আসলে আমার মনে হয় না এরকম কিছু যে আসলে খুব এসেনশিয়াল জিনিসগুলো। এখন অনেক একজন কম্পিউটার ভালো পারে, এক্সেল এর কাজ বা কম্পিউটার জিনিসগুলো, এমনি তার ভ্যালুটা বেশি যে সে যখন জয়েন করবে তখন কিন্তু আসলে যে আসলে যে জব এক্সাম যেটা, সে এক্সাম কিন্তু আসলে তাকে ওরকম ভাবে মূল্যায়ন করে না, সে আসলে যে কম্পিউটারে কতটা স্কিল, এরকম ভাইবা বোর্ডে আমি এখন পর্যন্ত পাই নাই যে আসলে যে কম্পিউটার লিটারেসি সে যাচাই করে যে আসলে কেমন পারে কি, এরকম ভাইবা বোর্ড থেকে আমি কখনো প্রশ্ন পাই নাই। সো হয়তো মানে জবের পরে যেটা যে এক্সট্রা যে কোয়ালিটি থাকে সেটা তাকে তখন হয়তো একটু ভ্যালু অ্যাড করে, যে মানে যে দক্ষ কর্মী সে, এরকম এই হিসাবে। এই ছাড়া আসলে তেমন কিছু এখানে আসলে আবশ্যক না। হ্যাঁ,
ভাইয়া এখন যদি আমরা একটু সামনের দিকে আগাই, যে গভর্নমেন্ট জব পরীক্ষা দিয়েছে, তো স্ট্র্যাটেজি গুলো কেমন ছিল এবং ভাইভাতে আপনি কি কি ফেস করেছেন, আমাদের জন্য কি পরামর্শ থাকবে, এটা তো একটা হিউজ একটা ব্যাপার। তো ওই জিনিসটা যদি আমাদের একটু একটু বলতেন, যে এই জিনিসটা সবার ভয় থাকে যে কিভাবে আমি এই জিনিসগুলো ফেস করব, তো এই জিনিসগুলো আমাদের যদি একটু ক্লিয়ার করতেন। তো প্রথম অংশটা আমি একটু শুনতে পারি না, একটা আরেকবার রিপিট করা যাবে? জি ভাই, অবশ্যই। ভাইয়া মনে করেন আমরা যে ব্যাংক জবের ক্ষেত্রে আমরা তো প্রথমে পরীক্ষা দিতে হয়, তারপর হলো ভাইবা ফেস করতে হয়। তো এই জিনিসগুলো হলো আমাদের জন্য খুব ভয়ের ব্যাপার, যে ভাইবা ফেস করা বা ইন্টারভিউ ফেস করা বা পরীক্ষা মানে কি কি আসে বা স্ট্র্যাটেজি গুলা কি, ভাইবাতে কিভাবে স্ট্র্যাটেজি মানে ফলো করে তারা, ওই জিনিসগুলো যেহেতু আপনি ফেস করে আসছেন, ওই সম্পর্কে যদি আমাদের ওই ভীতিগুলো যদি একটু কাটাই দিতেন তাহলে একটু ভালো হতো ভাই। আহ, আচ্ছা, ঠিক আছে। এখন আমার শুরুতেই যে আমি বললাম যে আমার যে সাবজেক্ট আমি পড়ছি ওই সাবজেক্ট সম্পর্কে আমার জ্ঞান থাকা লাগবে। কারণ এইটা ভাইবা বোর্ডে অনেক বড় মেটা করেছে। আমি যদি আমার নিজের সাবজেক্ট সম্পর্কে না পারি তখন খুব নেগেটিভলি এটা নেয় যে আমি একটা সাবজেক্ট সম্পর্কে 4 বছর পড়ছি, তো সেই সাবজেক্ট সম্পর্কে মানে কিছু কমন টপিক যেমন থাকে সেই জিনিসগুলো অনেকেই জানে। সো মোটামুটি যে মোস্ট কমন যে জিনিসগুলো থাকে আমাদের সবার সাবজেক্টে থাকে, সো ওই জিনিসগুলো মানে আমার মনে হয় যে ওই জ্ঞান রাখা উচিত। কারণ এইটা না পারলে অনেকটাই নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আর সর্বোপরি আমি যদি প্রিপারেশনের কথা বলি যে শুরু করতে চাই, তো আমার আগে মেন্টালি সেট আপ করা লাগবে যে আমি আসলে এইদিকে আগাবো। আমার সময় লাগতে পারে, মানে নিজেকে বোঝাইতে হবে যে আসলে যে অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন আসবে এই টাইমে। কারণ সাপোজ আমার কথাই যদি আমি বলি যে 2019 সালে বের হয়েছি আমি, করোনা আসছে, এরপর আরো জব হয় নাই, 2022 সালে আমি জবে জয়েন করছি। তা প্রায় 3টা বছর কিন্তু চলে গেছে আমার মাঝখানে, হয়তো করোনার জন্য আমাদের সময় একটু বেশি বেশি গেছে। সো আমার মানে মনে হচ্ছে যে এটা যে মেন্টালি অনেক স্ট্রং থাকা লাগবে আসলে এই টাইমটাই আমি যখনই গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিব তখন একটু সময় লাগে। কারণ একটা সার্কুলার হবে, সার্কুলার হওয়ার পরে পরবর্তীতে এটা সময় নিয়ে ওরা টেন্ডার দেওয়ার পরে অ্যাডমিট ছাড়বে, এরপর পরীক্ষা নেবে, প্রিলি পরীক্ষা নিবে, প্রিলির পরে পরবর্তীতে রিটেন নিবে, রিটেন রেজাল্ট হওয়ার পরে ভাইবা নেবে, এরপর রেজাল্ট দেবে, একটা আসলে একটু সময় লেগে যায়। এখন যত দ্রুত হচ্ছে তারপরেও মোটামুটি যে মিনিমাম এই প্রসেস শেষ করতে 1টা বছর আমার আসলে অনেক মানসিকভাবে স্ট্রং থাকা লাগবে। অনেক অনেক কথা বলবে আশেপাশের, অনেক কিছু আসবে কারণে আসলে মনে হবে ছেড়ে দিয়ে চলে যায়, এরকম সিচুয়েশন আসবে বারবার। কিন্তু আমার সত্যি যদি আমি এটা চাই তা আমার মনে হয় যে লেগে থাকতে হবে। আর আর একটা ভুল কাজ করে অনেকে, যে আহ, আজকে এক বড় ভাইয়ের কাছে শুনছে যে এই বইটা ভালো, কাল শুনছে আরেকজনের কাছে এই বইটা ভালো, এই করে দেখা যায় যে সে একটা সাবজেক্টের 3টা 4টা করে বই কিনছে, মানে এক এক সময় একটা রকম শুনছে। এরপর ম্যাথের 3টা 4টা বই, ইংলিশের 3 4টা বই, দেখা যায় যে কোনোটাই সে শেষ করতে পারছে না। এই এখান থেকে একটু করে, এখান থেকে একটু করে, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে আসলে খারাপ এই জব প্রিপারেশনের ক্ষেত্রে। জব প্রিপারেশনের ক্ষেত্রে মেন হচ্ছে আমার বইয়ের সংখ্যা কমাইতে হবে, আমার স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে। যে আমি সব পড়বো এরকম আসলে হবে না। আমার তো দরকার আর যে শুধু জব পা অন্য কিছু, যে আমার তো যে সব সাবজেক্টে আমি আসলে জ্ঞানী হই এরকম কিছু না। সো আমার যেহেতু যেটা মনে হয়েছে যে আমি যদি শুরু করতে চাই তাহলে আমার প্রথমে দরকার যে বিগত বছরের যে প্রিলিমিনারি এবং রিটেন প্রশ্ন আছে এরকম একটা বই, সেইটা আমি প্রথমে চুজ করব। চুজ করার পরে সেইটা আমি আসলে দেখবো যে আসলে কেমন প্রশ্ন আসে, কেমন কি প্রিলি কেমন প্রশ্ন আসে, কেমন রিটেন আসে, ওই জিনিসটা আমি আগে দেখবো আগে আসলে যে এরকম জাস্ট নিজেকে আমি জাস্ট ইন্ট্রোডাকশন টাইপের ওরকম। এর পরবর্তীতে আমি দেখার পরে ওইটা আমি তখন অনুসারে সিকোয়েন্স যে প্রিলি বা রিটেন ওই প্রশ্ন ব্যাংকটা আমি শেষ করব। শেষ করার পর তখন আমি এবার সাবজেক্ট ভিত্তিক বই ধরবো। যে সাপোজ একটা ইংলিশের জন্য এখন যে কোনো একটা সিরিজের, মানে ম্যাক্সিমাম বইয়েরই আসলে 19-20 অবস্থা, যে প্রায় একই তো, যে যে কোনো একটা বই নিলেই হবে ইংলিশের, যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম আছে, মাস্টার্স ইংলিশ আছে, মানে যেটা চলে মোটামুটি মার্কেটে, যে কোনো একটা বই আমি নিব। ম্যাক্সিমাম বই নিলে বললাম যে ওইটা সমস্যার জন্য যে কোনো একটা বই নিব আমি। যে কোশ্চেন ব্যাংক শেষ করার পরে আমি সাবজেক্ট ভিত্তিক যে বাংলার জন্য একটা নিলাম, ইংলিশের জন্য একটা নিলাম, ম্যাথের জন্য অবশ্যই নিব একটা, কিন্তু ইংলিশ ভার্সনের করা লাগবে, কারণ যেহেতু ইংলিশ ভার্সনের প্রশ্ন আসে আমার
তো ইংলিশ ভার্সনটা প্র্যাকটিস করলে যাতে আমার পরীক্ষার হলে আমি দ্রুত করতে পারবো। তো যে কোনো একটা ইংলিশ ভার্সনের ম্যাথ করব। সো আর এরপর ইন জেনারেল যে জেনারেল নলেজ কম্পিউটার আছে, প্রতি সাবজেক্ট ভিত্তিক যে কোনো একটা করে আমি বই নিব। যখন আমি প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করছি যে এই জিনিসগুলো পরীক্ষায় পড়ে, সেই জিনিসগুলো আমি আমার ওই যে সাবজেক্ট ভিত্তিক বইগুলো নিব সেখান থেকে মার্ক করবো যে এই জিনিসগুলো বিগত বছরে পড়ছে। আমার সব পড়া লাগবে না, দেখা যাবে যে ওই জিনিসগুলো পড়ে আমি বুঝতে পারবো যে আসলে এই টপিক থেকে প্রশ্ন আসছে। সেই টপিকস গুলো তখন আমি বারবার পড়তে পারবো। আর এই আমার ব্যাংক জবের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার পিলি রিটেন একসাথে চালাই যাইতে হবে প্রিপারেশনটা। সো যখন আমি পিলি শুরু করছি ওর সাথেও আমি যে প্রতি মাসে যে মাসিক সম্পাদকীয় ওইটা আমি কন্টিনিউ করে যাব। সাথে ম্যাথ রিটেন অ্যাপ্রোচে করার চেষ্টা করব, যে যাতে আমার পিলি টিকলে রিটেন ম্যাথটা যত আমার হয়ে যায়, যে পিলি প্রিপারেশনের সাথে সাথে পিলিটা আমি ম্যাথটা করছি সেটা যেন রিটেন অ্যাপ্রোচে আমি আগাই, যাতে করে আমার রিটেন পরীক্ষার ম্যাথের ক্ষেত্রে আমি সেগুলো কাজে লাগাইতে পারি। আহ এইভাবে যদি আগাই তা আমার মনে হয় যে প্রিলি পাশ করার পরে সে রিটেনেও পাশ করে যাইতে পারে এই জিনিসগুলো আগাইলে। আর এর পরবর্তীতে রিটেন পাশ করার পরে সে যখন ভাই ভাই যাবে, তো ভাই ভাই গেলে অবশ্যই আসলে যে এক রিটেন পাশ করা মানেই সে আসলে সে অনেক দূর আগায় গেছে। তো তখন আমার যে টাইমটা যে এখানে ভাই ভাই ব্যাংকে 25 মার্ক থাকে, রিটেনে থাকে 200, পিলিতে 100, পিলির কোনো মার্ক যোগ হয় না। 60 পাক একজন 80 পাক কোনো ব্যাপার না। তাহলে এখানে মেরিট লিস্ট হয় রিটেনে 200 মার্ক, আর ভাই ভাই 25, এই 225-এর ভিতর মেরিট লিস্ট হয়। এখন ব্যাংক জবে একটা সবচেয়ে সহজ মানে আমি বলবো একটা ভালো একটা এই ব্যাপারটা হচ্ছে যেখানে প্যানেল আছে। প্যানেল মানে সাপোজ আমার যেটা সিনিয়র অফিসারের জব হলো 1069টা পোস্ট ছিল এখানে। 1069 মেরিট লিস্টে 1069 হওয়ার পরে যখন প্রথম ওয়েটিং লিস্ট থেকে 193 জন সিনিয়র অফিসার পদে চাকরি হয়েছে, একটা প্যানেল হয়েছে, এরপর আরো একটা বা দুইটা প্যানেল হবে আশা করা যায়। তো এইটা হচ্ছে বড় সুবিধা যে এখানে মেরিটে না হলেও আমার দ্বিতীয় বা তৃতীয় প্যানেলে জব হওয়ার অনেক সম্ভাবনা থাকে। আর বিশেষ করে অফিসার জেনারেল বা অফিসার ক্যাশে এই সম্ভাবনা আরো বেশি থাকে অনেক। যেমন আমি যেটাই যে অফিসার জেনারেল হিসেবে সোনালী ব্যাংকে জয়েন করছিলাম, ওখানে পোস্ট ছিল প্রায় 2500 মতো। সেখান থেকে প্যানেল মিলে মোট প্রায় 4000 পর্যন্ত প্রায় মেইল লিস্টে চলে গেছে। যে 2500 জব হওয়ার পর ওখানে অনেকে জয়েন করি নাই, তখন দেখা যাচ্ছে ওয়েটিং থেকে নিয়ে কয়েক ধাপে নিচে ওয়েটিং থেকে নিয়ে নিয়ে প্রায় 4000 জন পর্যন্ত চলে গেছে মেরিট লিস্টে। এখানে হচ্ছে সবচেয়ে বড় সুবিধা ব্যাংক জবের, যে অন্যান্য জবে অল্প পোস্ট থাকে কিন্তু ব্যাংক জবে পোস্ট থাকে অনেক বেশি, প্লাস এখানে প্যানেল হয় 2 থেকে 3টা, প্রবাবিলি অনেক বেশি থাকে মানে অন্যান্য জবের তুলনায় পাওয়ার তুলনায়। মানে এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা পজিটিভ দিক। আর এটা বলতে কি যে ক্যারিয়ার গ্রোথ হিসেবেও যথেষ্ট প্রমোশন দিক থেকে যে অনেক আগায়, মানে ক্যারিয়ার হিসেবে আমি যদি চুজ করি অনেক ভালো হবে। এখন এই জিনিসগুলোর ক্ষেত্রে আমার যখন আমি ফিরে যাই আবার ভাইবা বোর্ডের যে ব্যাপারটাই বলতেছিলাম, যে আমার সাবজেক্ট নলেজটা আমি আগেই বলছি ওটা থাকা লাগবে। এর সাথে রিসেন্ট কিছু যে টপিক, যে সচরাচর যে যে ঘটনা ঘটে যায় ইকোনমি রিলেটেড বা ব্যাংক রিলেটেড কোনো ইস্যু যদি থাকে, আহ, বা যে ইন্টারন্যাশনাল যে কোনো ইস্যু থাকে যদি, মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, এরপর বিভিন্ন ব্যাংকিং রিলেটেড যে অর্গানাইজেশন আছে, এই জিনিসগুলোই ম্যাক্সিমাম আসলে কভার করে। আর এর সাথে থাকে কি ওই যে অর্থনৈতিক সমীক্ষা প্রতি বছরে, আর এরপর বাজেটটা, এই এই জিনিসগুলো মোটামুটি আমি যদি একটু আয়ত্তে রাখতে পারি তাহলে সহজ হয়ে যায়। আর রিটেনের ক্ষেত্রেও এই জিনিসগুলো আসলে কাজে দেবে, যে আমি ভাইবার জন্য যদি সাপোজ ডাটা পড়ি যে এখানে মূল্যস্ফীতি কত, বা যে এখানে এই যে ব্যাংকের সংখ্যা কত, বা এখানে যে এখন বর্তমান রিজার্ভ কত, এই জিনিসগুলো আমি যখন ভাইবার জন্য পড়তেছি রিটেনেও আমি কিন্তু এই জিনিসগুলো ডাটা হিসেবে ব্যবহার করতে পারবো। সাপোজ একটা আমি ফোকাস রাইটিং লিখতেছি, সেখানেও আমি কিন্তু এখানে লিখতে পারতেছি যে 2-4টা যদি ডাটা আমার থাকে মনে বাজেট থেকে, যে বর্তমান বাজেট কত, বা এই বাজেটে আমার যে কোন ক্ষেত্রে কত রাখা হয়েছে, বা অর্থনৈতিক যে রিলেটেড কিছু যে ইস্যু থাকবে সেই ইস্যু রিলেটেড কিছু কোটেশন যে 2-4টা আমি কালেক্ট করতে পারি, এখানে গুগলে সার্চ দিলেই পাওয়া যায়। তো এই জিনিসগুলো জানতে পারলে কি ওই দেখা যাচ্ছে যে আমার রিটেনেও কাজে লাগছে, প্লাস ভাইভাও যদি আমার কোনো এই রিলেটেড একটা কোনো কোটেশন বললেতে বলে বা কোনো ডাটা বলে ধরে, দেখা যাচ্ছে যে সেই জিনিসগুলো আমি পারতেছি। অর্থাৎ এই একই ডাটা দিয়ে আমি ভাইভাও ফেস করতে পারতেছি, প্লাস
রিটেন আমি পার হয়ে যাইতে পারতেছি। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কনফিডেন্স সহকারে অবশ্যই অ্যান্সার দিতে হবে, যে তারা যাতে বোঝে যে সে আসলে জিনিসটা সম্পর্কে জানে, সে মোটামুটি এখনো মানে বাস্তব জগৎ সম্পর্কে তার ধ্যান ধারণা আছে, শুধু বই নিয়ে এসে বসে নাই, কি হচ্ছে কি না হচ্ছে এই জিনিসগুলো সম্পর্কেও জানে সে, এই আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। তো আমি একটু আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাচ্ছি যে আমাদের সময় ওই যে মিটিং টাইম লিমিট হওয়ার কারণে হয়তো 4-5 মিনিট আছে। আর যদি আমরা এর ভিতরে শেষ না করতে পারি, চ্যাট বক্সে মানে ব্যাকআপ লিংক দেওয়া থাকবে। তো যদি আমরা এর ভিতরে শেষ না করতে পারি, আমরা ওই ব্যাকআপ লিঙ্কে ঢুকে আবার জয়েন করব। তো এখন আর তাদের জন্য আরেকটা মানে কথা বলতেছি যে এই ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক রিলেটেড কোনো কোশ্চেন যদি সুদীপ্ত ভাইয়ের কাছে যদি থাকে, তাহলে আমরা চ্যাট বক্সে জানাতে পারি বা রেজ হ্যান্ড করতে পারি। তখন আমরা ভাইয়ের কথা শেষে আমরা মানে ওই কোশ্চেনের অ্যান্সার গুলো ভাইয়ের কাছে জেনে নিব। তো আমি আবারও ভাইয়ের কাছে ফিরছি। তো ভাই তো যেহেতু ব্যাংকে জব করছেন, তো এখানে তো আপনার কিছু একটা অভিজ্ঞতা হয়েছে, ওই অভিজ্ঞতার আলোকে যদি আমাদের একটু পরামর্শ বা টিপস দিতেন যে কোনগুলো করা যাবে বা কোনগুলো করা যাবে না, অথবা যে আপনার এই মানে ওয়ার্ক প্লেসে যে আপনার কেমন ফিল হচ্ছে ওইটাও যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন তাহলে একটু ভালো লাগতো। হ্যাঁ, আসলে যে আমাদের আসলে বাইরে থেকে আমাদের অনেক রকম আসলে জড়তা কাজ করে, যে আহ, যে আসলে এই পরিস্থিতি কিভাবে সামলাবো কিভাবে এরকম কি, আসলে যে আমরা যদি আসলে কেউ ইন্টার করি আসলে সহজে বুঝে যাবে কি কাজ কি জানি না, হয়তো কম্পিউটারে দক্ষতা থাকলে কি সুবিধা হয় যে এক্সেলে কিছু কাজ বাজ আছে ওই জিনিসগুলো আমি সহজে ধরতে পারি। তো আমার এই জিনিসটা নিয়ে আসলে আমার মনে হয় না কারো চেঞ্জ হওয়া উচিত, যে সে মোটামুটি সে যেভাবে তার লাইফস্টাইল করছে মোটামুটি অবশ্যই প্রফেশনাল হইতে হবে আচরণে, যে সিনিয়র কোলিগ বা আমার যে সহকর্মী থাকবে তাদের সাথে অবশ্যই একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকবে, প্লাস ইগোটা একটু ছেড়ে রাখতে হবে, দূরে রাখতে হবে, আর কি শেখার মন মানসিকতা থাকতে হবে যে আমি এই জিনিসটা বুঝি না বা পারি না, আমি নির্দ্বিধায় বলবো জিনিসটা, কারণ এখানে আমি একটা কেউ শিখে আসি না, সবাই এখানে এসেই শিখি। তো জাস্ট আমাদের শিখার মানসিকতা থাকতে হবে, কারণ ব্যাংক জবের ক্ষেত্রে এইটাই যে যে যত শিখতে পারবে কাজ তার মূল্যায়ন তত বেশি এখানে। আহ, এই একটা সুবিধা যে যে কোনো কিছু ক্ষেত্রে সে ম্যানেজারের অনেক আসলে প্রিয় হয়ে থাকে, এটা হচ্ছে বোঝানো হয় যে আসলে যে কাজ মোটামুটি যে সহজে বুঝতে বা শিখতে পারে। অবশ্যই এখানে যে অন্যান্য প্রাইভেট জবে যেমন আসলে যে কাজ দেখে আসলে মানে পরবর্তীতে স্যালারি বৃদ্ধি বা যে প্রমোশন, এইটা গভর্নমেন্ট জবে এটা যদিও নেই, কিন্তু এখানে ম্যানেজারের থেকে একটা মার্ক আসে এসিআর নামে যেটা এখন, এসিআর তার ম্যানেজার যদি দেখে তার যে আসলে আহ, কেমন আচরণ বা তার যে নিজে কতটুকু দক্ষ, এই জিনিসগুলোর উপর ম্যানেজার আসলে একটা মার্কিং করে, সেই মার্কিংটা প্রতি বছর সেটা পাঠানো লাগে, এই মার্কিং এর ভাই, কারণে কিন্তু একটু প্রমোশনে ইন্টারাপ্ট একটা করছি ইফেক্ট পড়ে। ভাই। ভাই, এখানে একটু ইন্টারাপ্ট করছি যে আমাদের যে কেরিয়ার গ্রোথটা মানে ব্যাংক রিলেটেড জবের ক্ষেত্রে কেরিয়ার গ্রোথটা মানে কিভাবে হয়, যে 5 বছর ও বা দশ আচ্ছা, বছর মানে কেমন পর্যায়ে যাইতে পারে, যে মানে ওই জিনিসটা যদি একটু শর্ট টাইমের ভিতরে যদি হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার করতেন। বুঝছি। আচ্ছা, এখন ব্যাংক জবে যে এন্ট্রি পজিশন আসলে আছে কয়টা, তিনটা। এটা হচ্ছে সিনিয়র অফিসার, মানে আমাদের জন্য ইন জেনারেল সবার জন্য সিনিয়র অফিসার, অফিসার জেনারেল, আর অফিসার ক্যাশ। এখন সিনিয়র অফিসার যেটা এটা হচ্ছে নবম গ্রেড। সিনিয়র অফিসার থেকে আসলে এখানে প্রমোশন ব্যাপারটা আসলে ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে, এক এক ব্যাংকে এক এক রকম আসলে, এই উপরের পদ গুলো ফাঁকা থাকা সাপেক্ষে এইটা আসলে দেখা যাচ্ছে একটা ব্যাংক একটা সময় খুব দ্রুত প্রমোশন দিচ্ছে, একটা সময় দেখা যাচ্ছে সেখানে রিটায়ার্ড করা পার্সন কমে যাচ্ছে, ওখানে আসলে একটু জট বেঁধে যাচ্ছে, তখন আসলে প্রমোশনটা একটু স্লো হয়ে যায়। এখন এই জিনিসটা আসলে ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। আর এখানে একটা কম্পালসারি একটা নিয়ম করছে যে ব্যাংকের প্রমোশনের ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা নামে একটা পরীক্ষা আছে। ব্যাংকিং ডিপ্লোমার দুইটা পার্ট, একটা পার্টে 6টা করে সাবজেক্ট। এই ব্যাংকিং ডিপ্লোমার দুইটা পার্ট কমপ্লিট করা লাগে। সো এইটা কমপ্লিট মানে এটা হচ্ছে ম্যান্ডেটরি করছে এখন, যে প্রমোশনের ক্ষেত্রে একটা ম্যান্ডেটরি ব্যাপার, তো এখানে ব্যাংকিং ডিপ্লোমা কমপ্লিট করা লাগবে। কমপ্লিট করার পরে আমার সিনিয়র অফিসার থেকে আমি যদি ধরি যে আহ, সে ফার্স্ট প্রমোশনেই 6ষ্ঠ গ্রেডে চলে যাবে প্রিন্সিপাল অফিসার হিসেবে।
সিনিয়র অফিসার হিসেবে আমাদের যেমন স্যালারি স্ট্রাকচার 22,000 টাকা মানে বেসিক ধর হয়, সেটা আমাদের সিনিয়র অফিসারদের জয়েন করায় একটা ইনক্রিমেন্ট সহ 23,100 টাকার স্কেলে। ঠিক আছে। এরপর প্রথম প্রমোশন যখন পাবে সে আহ, সাধারণত 5 বছর নর্মালি ধরা হয় যে 5 বছরে একটা প্রমোশন সে পায়। 5 বছরে যখন ফার্স্ট প্রমোশন পায় সে নবম গ্রেডের একটা আহ, যে সিনিয়র অফিসারের পোস্টে ঢুকবে সে একবারে ষষ্ঠ গ্রেডে চলে যাবে। 35,500 টাকার একটা বেসিক আছে ষষ্ঠ গ্রেডের বেতনটা, যেটা প্রিন্সিপাল অফিসার। প্রিন্সিপাল অফিসার থেকে এর পরের ধাপে চলে যাবে সে আর 5 বছর পরে সিনিয়র প্রিন্সিপাল অফিসার। মানে এটা ইন জেনারেল নর্মালি। এখন ওই যদি অনেক সময় দেখা যায় জট বেঁধে যায় বা অনেক সময় দেখা যায় এর আগেও হয়ে যাচ্ছে এরকম। তো দেখা যায় যে আমার সিনিয়র অফিসার কেউ হিসেবে যদি কেউ ঢোকে কোনো ব্যাংকে এন্ট্রি লেভেলে, সে নির্দ্বিধায় ডিজিএম বা জিএম পর্যন্ত চলে যাইতে পারে নবম গ্রেডে যদি ঢোকে। আর অফিসার জেনারেল বা অফিসার ক্যাশিয়ার হিসেবে যদি কেউ একজন এন্ট্রি করে, খুব ভাগ্য ভালো থাকলে সেও ডিজিএম পর্যন্ত যাইতে পারে। মোটামুটি নর্মালি এজিএম পর্যন্ত আমরা আশা করি যে এজিএম পর্যন্ত চলে যাইতে পারে একটু সে। একটু interrupt করছি যে এখানে মনে হয় আমাদের টাইম মনে হয় হ্যাঁ, শেষ হয়ে আসছে। তো আমরা প্রশ্নোত্তর পর্বটা এর পরবর্তী লিঙ্কে যে চ্যাট বক্স থেকে ঢুকে ওইখান থেকে কন্টিনিউ করি আমরা। আমাদের টাইম লিমিট মনে হয় শেষ। না ভাই, আপনিও যদি একটু পরবর্তী চ্যাট বক্সে একটু পরবর্তী লিঙ্কে ঢুকে মানে জয়েন করেন তাহলে। আর সবাইকে অনুরোধ করছি পরবর্তী লিঙ্কে ঢোকার জন্য। ভাই আপনি শুরু করতে পারেন, মানে এখানে থেকে একটু শুরু করেন। হ্যাঁ, শোনা যায়। জি ভাই, শোনা যাচ্ছে। ভাই আপনি ওই যে কেরিয়ার প্রোগ্রেস নিয়ে কোথায় ছিলেন হ্যাঁ, আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো যেটা বললাম যে ব্যাংকের অন্যান্য জব তুলনায় আমি মনে করি যে ব্যাংকের কেরিয়ার গ্রোথ তুলনামূলক একটু ভালো। কেননা দশম গ্রেডেও যদি একজন অফিসার হিসেবে ঢোকে, আহ, সে নির্দ্বিধায় এজিএম নর্মালি সে এজিএম হইতে পারবে। অর্থাৎ ব্যাংকের এইটা সুবিধা যে আমি দশম গ্রেডে যদি অফিসার জেনারেল হিসেবে কেউ ঢোকে সে পরবর্তী 4 থেকে 5 বছরের সিনিয়র অফিসার। আর ষষ্ঠ গ্রেড থেকে পরের 5 বছরে ধরা যায় সাধারণত প্রিন্সিপাল অফিসার থেকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার, পঞ্চম গ্রেড যেটা বলে। এরপর সিনিয়র প্রিন্সিপাল অফিসার হওয়ার পরে সে যদি একটা প্রমোশন পায় তখন সে হয়ে যাবে এজিএম। এখানে সরকারি ব্যাংকগুলোর এজিএম হওয়ার ক্ষেত্রে একটা সুবিধা আছে কি, যে এখানে পাবে অর্থাৎ কার কেনার সে একটা লোন পাবে, যেটা খুব অল্প ইন্টারেস্টে। প্লাস এই কারের যত মেইনটেনেন্স কস্ট সেগুলো ওই ব্যাংক বহন করবে। এখানে একটা বড় সুবিধা আছে এখানে, যে কার লোনের একটা ফ্যাক্ট সে কেউ যদি এজিএম হইতে পারে। আর নর্মালি আমার আহ, যে যে পোস্টে আমি জয়েন করি, যে অফিসার জেনারেল বা অফিসার ক্যাশ বা সিনিয়র অফিসার হই, 5 বছর অতিবাহিত হওয়ার পরে আহ, মোটামুটি আমি 1 কোটি টাকার একটা হাউস লোন পাওয়া যায় এখানে। সাধারণত ব্যাংক রেটে দেয় এটা 4% ইন্টারেস্টে। এইটা একটা বড় সুবিধা যে বাড়ি ক্রয়, জায়গা ক্রয় বা বাড়ি কেনার ক্ষেত্রে। এই বাদে আমার একটা যে বাইক লোন আছে, যে মোটরসাইকেল লোন দেয়, এক এক ব্যাংক ভেদে এক এক রকমের অ্যামাউন্ট 3-4 লাখ টাকা মতো। এরপর কম্পিউটার লোন আছে। আর আরেকটা সুবিধা আছে ইনসেনটিভ, যে বছরে সাধারণত বেসিকের সমান 2টা 3টা 4টা পর্যন্ত ইনসেনটিভ পাওয়া যায় প্রতি বছরে। এখন যে স্কেলে জব করে, যে অফিসার জেনারেল হইলে যে সমস্ত 16,000 টাকার স্কেল হয় তার বছরে যদি ইনসেনটিভ, এটা হচ্ছে সেন্ট্রালি এটা ডিসাইড করে ব্যাংক, এক এক ব্যাংকে এক এক রকম। আহ, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত যে বাণিজ্যিক ব্যাংকগুলো সোনালী জনতা, রূপালী, অগ্রণী, এগুলো সাধারণত ইনসেনটিভ একটু বেশি দেয়। আর এর বাদ বাকি যে আমার কিছু বিশেষায়িত ব্যাংক আছে ওদের আসলে একটু ইনসেনটিভের এই সুবিধাটা কম, কিন্তু অন্যান্য সব সুবিধাই প্রায় সব অল ব্যাংকে প্রায় সেম।
তো ইনসেন্টিভের এই একটা মানে বাড়তি আমার যে বলা যায় যে ইনকাম আসছে, যে বছরে যে বেসিকের সময় যদি আমি সাপোজ সিনিয়র অফিসার হিসেবে জয়েন করি, 23,100 টাকার স্কেল যদি হয় আমার, যে তিনটা বেসিকও যদি দেয়, সেক্ষেত্রে দেখা যায় যে প্রায় 70-80 হাজার মতো নর্মালি আমার একটা এক্সট্রা আমি ইনসেন্টিভ বোনাস হিসেবে বলা হয় এটা, এটা পাওয়া যায়। এর সাথে যে আমার ব্যাংক জবের একটা সুবিধা হচ্ছে যে একটা লাঞ্চ ফ্যাসিলিটি, ডেইলি কর্মদিবসে 200 টাকা করে একটা লাঞ্চ অ্যালাওয়েন্স দেয়। আহ, এটা আসলে মানে 20টা কর্মদিবস সাধারণত নর্মালি থাকে, তো দেখা যায় যে এখানে প্রায় 4,000 টাকা মতো একটা এক্সট্রা আমার আসে ইনকামে, মানে মূল যে বেতন আছে যে পাচ্ছি যে আমি তার সাথে অ্যাড হচ্ছে। প্লাস ক্যারিয়ার গ্রোথ বিবেচনায় যদি আমি করি, যে দেখা যাচ্ছে এখানে আমার পঞ্চম গ্রেড, চতুর্থ গ্রেড বা তৃতীয় গ্রেড পর্যন্ত আমি চলে যাইতে পারতেছি। আর অনেকের যদি এজ থাকে বা প্রমোশন অনেক ইস্যু হয়, দেখা যায় যে সে অনেক সময় ডিএমডি এমডি পর্যন্ত অনেকে চলে যাইতে পারবে। বাট নর্মালি যে সাধারণত আমরা দেখি যে এজিএম ডিজিএম বা জিএম পর্যন্ত আহ, যে মোটামুটি দেখা যায় যে ম্যাক্সিমাম চলে যায় যদি উপর দিকে জয়েন করে। আর যে মোটামুটি প্রমোশন যখন স্টেজটা যদি স্মুথ থাকে। আমাকে কি কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যায়। যে হ্যাঁ, আপনি ধন্যবাদ কন্টিনিউ সকলকে। করতে পারেন। ভাই আপনি কি মিস করে গিয়েছিলেন? হ্যালো। হ্যাঁ ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, এতক্ষণ সবাইকে অনেক ধন্যবাদ এবং ভাইকে অনেক ধন্যবাদ যে অনেক সময় নিয়ে সবাই গভর্নমেন্ট ব্যাংক রিলেটেড বিভিন্ন ধরনের আমাদের অনেক অজানা তথ্য ছিল, ভাইয়ের মাধ্যমে আমরা সেই অজানা তথ্যগুলো জানলাম এবং ভাইয়ের অভিজ্ঞতা থেকে বিভিন্ন ধরনের জিনিস জানতে পারলাম। তো এই ক্ষেত্রে মানে এই সব কিছুর পরেও যে মানে কোনো কোশ্চেন আছে কিনা ভাইয়ের কাছে, যদি কেউ যদি কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে মানে একটু শর্ট টাইমে যদি একটু মানে বলতেন তাহলে ভাই একটু অ্যান্সার করে দিবে। আর পরবর্তীতে আমাদের আরেকটা সেশন আছে, তো এই সেশন শেষ হলে আমরাও পরবর্তী সেশনে যোগ দিব। আমার মনে হয় যে কারো কোনো কোশ্চেন নাই। তো ভাই, আপনার যদি মানে আর কোনো কিছু বলার থাকে তাহলে একটু যদি মানে কিছু বলবেন কিনা, তা না হলে ওই যে এনামুল ভাইয়ের আরেকটি সেশন আছে, তো আমরা ওইখানে যাব। হ্যাঁ শিওর। এখন মোটামুটি আমার যতদূর জানা আমি মোটামুটি শেয়ার করছি। এরপর পরবর্তীতে যদি আসলে কারো জানা থাকে আমার পার্সোনালি অনেকে যদি কোনো কিছু ইনফরমেশন থাকে, সে যে কোনো তাকে নক করতে পারে, নিজের এতে কোনো সমস্যা না, তখন আবার হয়তো এটা হবে। কারণ এখানে কোশ্চেন যখন কিছু আসে তাইলে আরো সুবিধা হয় যে জিনিসগুলো আসলে জানানো, যে আসলে আহ, কার মনে আসলে কি চিন্তা ভাবনা কাজ করছে, সে আসলে কিভাবে কি আগাবে কি না আগাবে, কি হেজিটেশনে ভুগছে, এই জিনিসগুলো আসলে যখন শেয়ার করবে তখন আসলে এইটা বলা সহজ হবে। কারণ আসলে এই জব সেক্টরের প্রিপারেশনটা পার্সন টু পার্সন ভ্যারি করে আসলে।
এই জন্য যে আমি ইন জেনারেল কথাগুলো বললাম। এরপরও যে কারো যদি কোনো থাকে কোনো ইনকোয়ারি কিছু কোনো ব্যাপারে, সে আমাকে ফ্রিলি এসে নক করতে পারবে, এই আর কি।